স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রায়, সাথে আছে আমি সাবিনা সাবি। আমরা সবাই যেমনটি জানি, আজ বেলা 1:45টার দিকে বনানীর FR টাওয়ারে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের 22টি ইউনিট কাজ করেছে। তাদের সাথে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী একই সাথে কাজ করেছে। এদিকে FR টাওয়ার থেকে কয়েকজনকে দেখা গেছে তারা বাঁচার জন্য লাফ দিয়েছেন এবং কয়েকজন তার ধরে নিচে নামতে গিয়ে পড়ে যান। এ পর্যন্ত একজন শ্রীলঙ্কান সহ 19 জনের মৃতের খবর আমরা পেয়েছি এবং এছাড়া আরও অনেকে আহত আছেন যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আগুন নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার অভিযান চলছে। আমরা যতদূর জানি যে এই উদ্ধার অভিযানটি আজ সারা রাত চলবে। অন্যদিকে সারা দেশের সড়ক দুর্ঘটনার চিত্র যদি আমরা দেখি, আজ একদিনে কিন্তু দেখা গেছে 29 জন কমপক্ষে মারা গেছেন। এই সব কিছু নিয়েই আমাদের নিউজ আওয়ার এক্সট্রার বিষয় আজকে সাজানো হয়েছে, আর নাম দিয়েছি আমরা মৃত্যু ফাঁদ। আমাদের সাথে অতিথিরা আছেন, অতিথিদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আছেন স্থপতি মোবাশ্বের হোসেন, নগর বিশ্লেষক। এছাড়া আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার, দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট ARE বুয়েট। লিঙ্ক স্টুডিওতে আছে ইমরান হোসেন সুমন, সিনিয়র রিপোর্টার ATN নিউজে আমাদের সহকর্মী। এছাড়াও চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হবেন মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব যাত্রী কল্যাণ সমিতি। আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের এই নিউজ আওয়ার এক্সট্রায়। যেহেতু আমরা আজকে বলছিলাম আসলে যে বিষয়টি আমাদের মুখ্য, আজকের দিনটার বিশেষ ঘটনা, যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটি নিয়েই আমরা আসলে প্রথমে আলোচনা করতে যাই এবং আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন তিনি কিন্তু আজ সারাদিন এই বিষয়টি কভার করেছেন। একটু তার সাথে আমরা কথা বলে নিয়ে যদি জানতে পারি যে তিনি আসলে সামনাসামনি সেই ঘটনাটা প্রত্যক্ষ করেছেন এবং কি দেখেছেন আসলে। সুমন, আপনি যদি একটু বলেন যে আপনি তো সেখানে সেই ঘটনাটি কভার করেছেন, আজকে সারাদিন ঘটনার খবরাখবর আসার সাথে সাথে আপনি সেখানে গেছেন, কি দেখেছেন আসলে সেখানে? আসলে দেখুন, পুরনো ঢাকার আগুনের কথা আমরা জানি, কিন্তু নতুন ঢাকায়, যেটি আসলে গুলশান বনানী অভিজাত এলাকা হিসেবে পরিচিত, সেখানকার যেই ভবনটিতে আজকে আগুন লাগলো সেটি হলো FR টাওয়ার এবং এটি গুলশান বনানী এলাকার একটি প্রাচীন ভবন। শুধু এটি না, এর আশপাশে আউয়াল টাওয়ার, আহমেদ টাওয়ার, আরও কয়েকটি ভবন রয়েছে একটির সঙ্গে আরেকটি এমনভাবে লাগানো, সেগুলো যে অনেক আগে থেকে ঝুঁকিপূর্ণ সেটি কিন্তু ফায়ার সার্ভিসের তরফ থেকে বিভিন্ন সময়ও তাদেরকে চিঠি দিয়ে বলা হয়েছিল যে অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলো তারা করবেন, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয়নি। মালিকরা সে বিষয়ে রাগ করেননি, ভবন মালিক যারা ছিলেন, যার ফলে এই একটি দুর্ঘটনায় এতগুলো প্রাণহানি আবারও ঘটলো এবং সে সঙ্গে কিন্তু নিরাপত্তা প্রশ্নটি আসলো। আমি আজকে সারাদিন, আমাদের অন্য সহকর্মীরাও ছিলেন আমার সঙ্গে, আমরা যেটি দেখেছি যে সেখানে আগুন কোন ফ্লোরে লেগেছে, ভবনটি যেহেতু প্রায় 23 তলা একটি ভবন, তার আসলে বলা হচ্ছে যে 5 তলা লেগেছে কিংবা 10 তলা কিংবা 11 তলা একটি রেস্তোরাঁয়। তবে যেটি ধারণা করছি আমরা, 10 থেকে 11, 12, 13 এই কোনো একটি ভবনের মধ্যেই আগুনটি লেগেছে এবং এরপর এটি কিন্তু দাউ দাউ করে ছড়িয়েছে আগুন। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের গাড়িগুলো যখন আসছিল, তারা কিন্তু সময় মতো এসে পৌঁছাতে পারেননি, কারণ আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, রাজধানীতে তীব্র যানজট যেটি সচরাচর হয়ে থাকে এবং সেটি ঘটেছে। আর যেই FR টাওয়ারের যেখানে আগুন লেগেছে তার দক্ষিণ অংশের রাস্তাটি রয়েছে, সেখান দিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের কোনো গাড়ি ঢুকতে পারেনি, কারণ সেখানকার এই যে অনেক বড় বড় বহুতল ভবনগুলো রয়েছে, এই সব ভবনে যতগুলো অফিস রয়েছে, সেই অফিসে যতগুলো গাড়ি প্রত্যেক দিন পার্কিং করা হয়, সেখানে কোনো ধরনের বেসমেন্ট পার্কিং নাই, যার কারণে রাস্তায় রাখা হয়েছিল। ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু সেই সড়ক দিয়ে ঢুকতে কষ্ট হয়েছে এবং সেখানে পারেনি, তারা উল্টো পথ দিয়ে এসেছে এবং এরপর আগুন নিয়ন্ত্রণে আনার কাজটি করতে গিয়ে যেই প্রতিবন্ধকতার মুখে ফায়ার সার্ভিসকে পড়তে হয়েছে, পানির উৎস সম্পর্কে তারা আসলে তাৎক্ষণিক কোনো ধারণা, যেটি হয় পানিতে করে যে গাড়িতে করে ফায়ার সার্ভিসে যে পানিটুকু নিয়ে আসা হয়, সেটি দিয়ে আগুন নেভানোর কাজ চলে এবং আশপাশ ভবন থেকে কিন্তু পানির উৎস খুঁজে সেই নিয়ন্ত্রণের কাজটি চেষ্টা করা হয়েছিল। এবং দুটি কারণ আজকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের কেন কষ্ট হলো। আপনারা জানেন যে এই বহুতল ভবনটির ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের সাজসজ্জা করা হয় এবং এখানে বিভিন্ন ধরনের ফাইবার রয়েছে, যেগুলো আসলে আগুন বাড়ানোর জন্য খুব সহায়তা করে এবং ভিতরে আপনার অনেকগুলো ফ্লোরে যেই ভবনগুলোতে আগুন লেগেছে, সেখানকার পর্দা, সেখানকার ফ্লোরে কার্পেট, সেখানকার সোফা, সব কিছু মিলিয়ে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে ব্যাক পেতে হয়েছে এই কারণে, এবং সেই সঙ্গে কিন্তু পানি সংকটের কারণে একটি বড় কারণ। আর ইতিমধ্যে কিন্তু উদ্ধার তৎপরতা শুরু হয়েছে, আমরা খবর পেয়েছি এবং এই উদ্ধার তৎপরতা এখন পর্যন্ত ইতিমধ্যেই আপনারা মৃতদেহের সংখ্যা জানিয়েছেন, কিন্তু জীবিত কেউ আর ওই ভবনে নেই। আমরা দিনভর দেখেছি যে একটা কাচের দেয়াল ভেঙে বহু মানুষের হাত,
বহু মানুষের আহাজারি যে কে কিভাবে বাঁচতে পারবেন, এবং এমন একটি দমবন্ধ পরিবেশ যেখানে আসলে আগুন লাগার পর যিনি আগুনে আটকে পড়ে থাকেন তিনি ছাড়া আসলে এটা কেউ উপলব্ধি করার বিষয় না যে কিভাবে একজন মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ পাবেন, তিনি বাঁচবেন কিনা। তার সামনে কিন্তু একটা দিক, তিনি বেঁচে থাকবেন নাকি মানে তার সামনে মরণ, এই দুইটা জিনিসের মুখোমুখি দাঁড়িয়ে কিন্তু বহু মানুষ আজকে ইমরান হোসেন সুমন, একটা জিনিস আসলে জানতে চাইছি যে আমরা যতদূর শুনেছি যে ফায়ার সার্ভিসের তরফ থেকে কিন্তু এই ভবনগুলোকে অনেকবার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল, এই ব্যাপারে সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা সেটি শোনেননি। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে একটি এফআর টাওয়ারের সঙ্গে পূর্ব পাশে আওয়াল টাওয়ার, পশ্চিম পাশে আহমেদ টাওয়ার, ভিতরে 1 ইঞ্চি জায়গা, এই 3টি ভবন কিন্তু প্রায় 24 তলা। একটা ভবনের সঙ্গে আরেকটা ভবন এমনভাবে লাগানো, আপনি সেখান দিয়ে মাছি মশা প্রবেশ করতেও কিন্তু কষ্ট হবে। ঢাকা শহরে যে অনেক মাছি মশা থাকে, এটা কিন্তু সেখানকার লোকজন বলেছেন আজকে, যে এই যে যারা ভবনগুলো বানিয়েছেন তাদের মানে সেই সময় যখন এটা তো আর রাজুক ওই সময় ছিল না, সেই সময় ছিল ডিআইটি, অন্যান্য যারা প্ল্যানগুলো দিয়েছেন, নকশাগুলো অনুমোদন করেছিলেন, কিন্তু যখন একের পর এক দুর্ঘটনা রাজধানীতে ঘটতে থাকলো, ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে থাকলো, তারা তাদের যেটুকু সামর্থ্য রয়েছে সেই লেডার, অন্যান্য যেসব এই হাইড্রোলিক ক্রেনগুলো আগে তো 6-7 তলার উপর যেতে পারতো না, কিন্তু এখন কিন্তু 24-20 তলা পর্যন্ত যেতে পারে, কিন্তু ভবন মালিকরা আসলে সেটুকু মানেন না। কারণ তাদের এই যে এক একটি ভবনের জায়গার মূল্য বেশি, সেখানকার ফ্ল্যাট ভাড়ার দাম বেশি, ভাড়া বেশি পাচ্ছেন, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তার জন্য তারা কতটুকু কাজ করছেন সেই প্রশ্ন কিন্তু আবার নতুন করে আসলো, এবং ভবন মালিকদেরকে চিঠি দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের তরফ থেকে, তারা হয়তো চিঠির উত্তর দেননি, হয়তো কাজ করবেন এরকম চিন্তাভাবনা। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেছেন যে সেই ভবনে যেখানে এফআর টাওয়ারে আগুন লেগেছে তার মধ্যে আসলে আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে প্রাথমিকভাবে যেসব ধরনের নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকা দরকার তার কিছুই ছিল না। এখন মালিকরা হয়তো তাদের সেই জবাবটুকু আবার দিবেন, নতুন করে হয়তো বলবেন যে তারা কি ব্যবস্থা কিন্তু দেখা গেছে যে ফায়ার সার্ভিসের বিপরীতে গেছে যে বলা হয়েছে যে তারা ঠিক সময় মতো কেন পৌঁছাতে পারেনি। আজকে কিন্তু সেই বিষয়টি বারবার সামনে আসছে। দেখুন, ফায়ার সার্ভিস সময় মতো পৌঁছানোর না ব্যাখ্যা আমি দিয়েছি একটা, সেটি হলো এটা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরো ভালো বলতে পারবেন। আগুন লাগার পরে রাজধানী কিন্তু আপনি দেখবেন অনেকগুলো সড়কে যান চলাচল ডাইভারশন করে দেওয়া হয়েছে। আজকে বৃহস্পতিবার এবং গুলশান বনানীর ওই রাস্তাটি এত তীব্র যানজট ছিল, আমরাও ঘটনার খবর পেয়ে পৌঁছাতে আমাদেরও কিন্তু অনেক কষ্ট হয়েছে। এবং যেটা বলেছি যে প্রচুর গাড়ি পার্কিং করা হয় এফআর টাওয়ারের উল্টো পাশে, অন্যান্য যেসব বহুতল ভবনগুলো রয়েছে এই রাস্তা পুরোটাই কিন্তু প্রাইভেট গাড়ি দিয়ে কিন্তু পার্কিং থাকে, সেখানে রিক্সা চলাচলের শুধু জায়গা থাকে। আর মূল যেটি সড়ক, সেখান থেকে যে ফায়ার সার্ভিসের অনেকগুলো 20-25টা গাড়ি যে একসঙ্গে এসে আসবে তাৎক্ষণিকভাবে 1 মিনিটের মধ্যে কিন্তু সম্ভব না, সেটি সম্ভব হয়নি। ইমরান হোসেন সুমন, আপনি থাকুন, আমরা একটু এই মুহূর্তের খবরাখবর আমাদের সহকর্মী মনুল ইসলাম মিন্টু ঘটনাস্থলে আছেন, তার কাছ থেকে একটু জেনে নিতে চাই। মিন্টু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মিন্টু, যদি আপনি আমাদের একটু জানান যে আমরা যতদূর জানি যে 19 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, কিন্তু শেষ মুহূর্তে যে খবরটা আপনারা ভালো জানেন আমাদের চাইতে, আপনি যদি এখন আমাদের একটু জানিয়ে দেন। অক্সিজেনের অভাব রয়েছে এবং এর পাশাপাশি কোথাও কেউ আটকে আছে কিনা বা জীবিত অথবা মৃত সেই বিষয়গুলো কিন্তু তারা তন্ন করে খুঁজে দেখছেন। এবং এখন পর্যন্ত আপনি যেটা বলছিলেন 19 জন, এবং আমাদের কাছে এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর তথ্য রয়েছে এবং 70 জনের মতো বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। তবে হতাহত সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কিন্তু রয়েছে। আমরা যখন সন্ধ্যার সময় 18 তলার পাশে একটা 18 তলা ভবনে ছিলাম, তখন কিন্তু উদ্ধার তৎপরতা যারা ছিলেন তারা কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে ভিতরে আরো লাশ রয়েছে। অগ্নি নির্বাপক ব্যবস্থা কি ছিল সেগুলোও আসলে তদন্তের বিষয় রয়েছে। এবং এই যে ভবনটিতে আগুন লেগেছে এবং যে ফ্লোরটিতে আগুন লেগেছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে একটি রেস্টুরেন্ট ছিল এবং সেই রেস্টুরেন্টে আসলে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা সেই অবস্থা ছিল না। তবে আজকে প্রচুর রৌদ্র ছিল, যার কারণে কিন্তু এই ভবনটি পুরো কাচের ভবন এবং এখানে কিন্তু যে আগুন লাগার পরে যে ধোঁয়া সৃষ্টি হয় সেই ধোঁয়া কিন্তু দ্রুত বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়েছে, যার কারণে কিন্তু যা বিভিন্ন ফ্লোরে আটকে ছিলেন তারা কিন্তু বের হতে পারেননি এবং ধোঁয়ার কারণে, শ্বাসকষ্টের কারণে কিন্তু এই হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে। তো এখন যে অবস্থা, যে ফায়ার সার্ভিসের সদস্য ছাড়াও কিন্তু সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্য তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং সারা রাতি চলবে এবং পাশাপাশি র্যাব, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন যাতে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়। এবং এর পাশাপাশি যে যারা নিখোঁজ রয়েছেন তাদেরও কিন্তু স্বজনরা কিন্তু নিখোঁজদের স্বজনরা কিন্তু তারাও কিন্তু বিভিন্ন এখানে যেমন দুপুর থেকেই ভিড় করছিলেন, এখনও কিন্তু তারা ভিড় করছেন, পাশাপাশি বিভিন্ন হাসপাতালগুলোতেও তারা কিন্তু খুঁজছেন নিখোঁজদের স্বজনরা।
তো এই ছিল বলতে গেলে এখনকার মতো অবস্থা। 19 জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে এবং প্রায় 70 জন মতো আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। ধন্যবাদ মিন্টু, আপনি থাকেন, আমরা আবারও প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমি একটু স্থপতি মোবাশ্বের হোসেন চৌধুরী, নগর বিশ্লেষক, আপনার কাছেই আসতে চাই। যে বিষয়টি আসলে জানতে চাইছি আমরা, আমাদের সহকর্মীরা কিন্তু বলছিলেন বারবারই যে বিষয়গুলো আসছে সামনে, যে এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণগুলো কি কি তারা বলছিলেন, তাদের বিশ্লেষণগুলো আমরা শুনছিলাম। আপনি একজন স্থপতি হিসেবে, নগর বিশ্লেষক হিসেবে আপনার বিশ্লেষণ যদি আপনি একটু বলেন, আমরা একটু যদি উত্তরটা নেয়ার আগে বিরতি থেকে ঘুরে আসি, তারপরে উত্তরটা নিতে পারি। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো, কথা বলবো আমাদের অতিথিদের সাথে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। ফিরে এলাম নিউজ আওয়ার এক্সট্রা। আমাদের আজকের বিষয়ে নাম রাখা হয়েছে মৃত্যু ফাঁদ। কথা বলছিলাম আমাদের অতিথিদের সাথে। স্থপতি মোবাশ্বের হোসেন চৌধুরী, আপনার কাছে আমি আবারও দুঃখিত। স্থপতি মোবাশ্বের হোসেন, আপনার কাছে আবারও আসতে চাই। যে বিষয়টি আসলে আমরা বলছিলাম যে আমাদের সহকর্মীরা যে বিষয়গুলো আসলে বারবার তারা সামনে আনার চেষ্টা করেছে এবং আজকে সারা দিনের যে বিষয়টি সামনে এসেছে, সেগুলো নিয়ে যদি আপনার কাছে আসলে আপনার বিশ্লেষণটাই জানতে চাই। প্রথমে শুরু করতে চাই যে আগুন পুরান ঢাকাতেই শুধু লাগে না, আগুন নতুন ঢাকাতেও লাগে এবং সরকারের যে কোনো ভবনে লাগতে পারে, সেক্রেটারিয়েটে লাগতে পারে, বঙ্গভবনে লাগতে পারে, গণভবনে লাগতে পারে, তোমার বাসায় লাগতে পারে, আমার বাসায় লাগতে পারে। সেগুলির জন্য কিছু কিছু নির্ধারিত প্রিকশনের ব্যবস্থা আছে। যেরকম এখানে একটি বক্তব্য আসলো যে ফায়ার ব্রিগেড এসে পৌঁছাতে পারে নাই। পৃথিবীর এমন কোনো রাজধানী আমি খুঁজে বের করতে পারি নাই, আমি আবারও বলছি, পৃথিবীর এমন কোনো রাজধানী আমি খুঁজে বের করতে পারি নাই যেখানে ফায়ার ব্রিগেড এবং ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি যাওয়ার জন্য আলাদা লেন নাই। এখন বলা হবে আমাদের রাস্তা ছোট। আমি আবারও বলছি, ঢাকার রাস্তার অর্ধেকের চেয়েও কম ছোট রাস্তায় এই ব্যবস্থা রয়ে গেছে, আমাদের এখানে নাই। ঢাকা শহরে গাড়ি ইম্পোর্ট করার ব্যবস্থা করা হচ্ছে, সরকার সব রকমের ট্যাক্স নিচ্ছেন। যখন বাজারে তেলের দাম অর্ধেক, সেটাকে দ্বিগুণ দামে তেল বিক্রি করছেন, কিন্তু এই গাড়িগুলি পার্কিং করার জন্য মাল্টি স্টোরি পার্কিং জোন ওয়াইজ কোথাও নাই। কেন নাই? এই যে দুর্ঘটনাগুলির কথা আসছে, তার জন্য দায়ী কে? এগুলি কিন্তু আমাদেরকে পর্যালোচনায় নিয়ে আসতে হবে। এবং এই যে ভবনটি একটি 12 তলা ভবন বা 22 তলা ভবন, 10 তলার উপরে হলে পারে তাদের কতগুলি ম্যান্ডেটরি জিনিস রয়ে গেছে। সে ম্যান্ডেটরি জিনিসের মধ্যে প্রথমেই জানতে হবে যে আগুন লাগার প্রথম 10 মিনিট ইজ দ্য ক্রুশিয়াল। এই 10 মিনিটের ভিতরে আগুন কিন্তু নিভিয়ে ফেলা সম্ভব অথবা এটাকে সংকুচিত করা সম্ভব। এবং এই 10 মিনিট যদি 8 থেকে 10 মিনিট যদি একে নিজের মতন করে আগুন বাড়তে দেওয়া হয়, সেটা কোন পর্যায়ে পৌঁছাতে পারে সেটা কেউ বলতে পারে না। এই 10 মিনিটের জন্য কতগুলি 8 থেকে 10 মিনিটের জন্য কতগুলি ব্যবস্থা মাল্টি স্টোরি বিল্ডিংয়ে বাধ্যতামূলকভাবে আছে। শুরু থেকে ন্যাশনাল বিল্ডিং কোডে পরিষ্কার বলা আছে, সেগুলি হচ্ছে সে ফায়ার ফাইটিং এর ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ প্রত্যেক ফ্লোরে হোস পাইপ থাকতে হবে। পানি কত থাকবে, কত লিটার পানির প্রিজার্ভ পার্মানেন্টলি থাকতে হবে, সে কথা পর্যন্ত বলা আছে। হোস পাইপ থাকতে হবে, ফায়ার ফাইটিং এর জন্য ফায়ার এসকেপ থাকতে হবে। ফায়ার এসকেপ গ্রিল দিয়ে লাগিয়ে রাখলে হবে না। এখন আমি একটি দুঃখের কথা বলবো, তোমাদের এই পাশের বিল্ডিং এ একসময় আগুন লেগেছিল আরটিভি ভবনে, যে আই ট্রাইড টু ফাইন্ড আউট, কারণ ওই বিল্ডিংটা আর্কিটেক্টের ডিজাইন করা। আমি যখন খোঁজ করা শুরু করলাম, নিশ্চয়ই এটার ফায়ার এসকেপ রয়ে গেছে। আলটিমেটলি আই ফাইন্ড আউট দ্য ফায়ার এসকেপ। আমি আবারও বলছি, একটি স্টিলের আলমারি সরিয়ে তার পিছনে আমি ফায়ার এসকেপ বের করতে পারলাম। সেই ফায়ার এসকেপের দরজা খোলার পরে আমি তার ভিতরে এই টেলিভিশনের যত কেবল আছে সমস্ত কেবলের স্টোর পেলাম। তাহলে বাংলাদেশের একটি উন্নত টেলিভিশনের ফায়ার এসকেপ যদি আলমারি দিয়ে বন্ধ করে রাখা হয়, তাহলে জনগণকে আমরা কি শেখাবো, কিভাবে শেখাবো? ওই ফায়ার এসকেপ ব্যবহার উপযুক্ত না করে বাইরে কিন্তু আরেকটা স্টিলের ফায়ার এসকেপ করা হয়েছে। এখন আসা যাক, এই যে ভুলগুলি করা হচ্ছে, এই জিনিসগুলি দেখার কথা কার? রাজুকের।
আমি প্রতিদিন প্রতিনিয়ত একটি কথা বলি, রাজুককে হচ্ছে তৈরি করা হয়েছিল মেইনলি রেগুলেটরি বডি হিসাবে, অর্থাৎ ভুল ত্রুটি প্রতি ধাপে ধাপে দেখার জন্য। যতবার রাজুকের চেয়ারম্যানের সাথে আমি এখানে বসে কথা বলেছি, উনি প্রতিবার একটি কথা বলেছেন, আমাদের লোকবল নাই। আমি প্রতিবার ওনাকে একটি কথা বলেছি যে রেগুলেটরি বডি হিসাবে আপনাদের লোকবল নাই। তো জমির ব্যবসা করার সময় তো সরকারের কাছে আজ পর্যন্ত কখনো একটি চিঠি লেখেন নাই, মাননীয় সরকার বাহাদুর, আমরা কোনো অবস্থায় জমির ব্যবসা করতে পারবো না, আমাদের লোকবল নাই। আবার যেখানে রোডস অ্যান্ড হাইওয়েজের ক্ষমতা রয়ে গেছে ফ্লাইওভার বানানোর, সেইখানে রাজুক ফ্লাইওভার বানাচ্ছে, সেইখানেও তারা বলেন না আমাদের লোকবল নাই। প্রশ্ন হচ্ছে, এই যে ভুল ত্রুটিগুলি দেখার জন্য একটি প্রতিষ্ঠান রয়েছে, যদি একটি এলাকায় 24 ঘন্টা চুরি ডাকাতি হয়, সেই ক্ষেত্রে আমরা চোরকে যত না দোষ দেই, তার চেয়ে বেশি দোষ দেই সেই এলাকার পুলিশকে, অর্থাৎ পুলিশের ব্যর্থতা। তাহলে ফায়ার ব্রিগেডের কি বলে আগুন নির্বাপনের যে ব্যবস্থাপনা ভবনে থাকার কথা, সেই ব্যবস্থাপনা যদি প্রতিটি ভবনে যেই আমরা না দেখি, তাহলে এটি ধরার যার দায়িত্ব, চোরকে ধরার যার দায়িত্ব, চোরকে পানিশমেন্ট দেওয়ার দায়িত্ব যার, তার দায়িত্ব সম্পর্কে আগে আমার সজাগ হতে হবে। আমরা কথায় কথায় যেরকম বিজিবি ভবনকে আমরা বলেছি এরা বেআইনি ভবন বানিয়েছে, এই বেআইনি ভবনের ফাউন্ডেশন দিয়েছেন কে? আমার প্রধানমন্ত্রী দিয়েছেন। এটার উদ্বোধন কে করেছেন? আমার প্রধানমন্ত্রী করেছেন। যে ভবনের প্ল্যান পাস হয় নাই, সেই কাজগুলো যদি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে তার আশেপাশের লোকজন করাতে পারে, তাহলে আমার দেশের আইনের অবস্থা কোন জায়গায়? আমরা প্রায়ই দেখি আমাদের পুলিশ কি বলে ট্রাফিক সপ্তাহ করে। আমি পুলিশের কাছে আজকে এই মুহূর্তে করজোরে নিবেদন করছি, আপনারা অনুগ্রহ করে পুলিশের ট্রেনিং এর জন্য পুলিশ সপ্তাহ করেন। কারণ আমি মোবাশ্বের প্রতিদিন সকালবেলা পুলিশের সহযোগিতায় আইন ভঙ্গ করা শিখি। কারণ সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকা ব্যয়ে লাল বাতি জ্বালানো আছে, সবুজ বাতি জ্বালানো আছে। লাল বাতি যখন জ্বলে আপনার পুলিশ বলে যান, আর সবুজ বাতি জ্বললে বলে দাঁড়ান। এটা আমার যেন মনে হয় যে সিটি কর্পোরেশনের সাথে পুলিশের দৌড়াদৌড়ি চলছে। এই জায়গাতে দুইভাবে আপনারা কাজ করতে পারেন, একটি হচ্ছে বাতি অনুযায়ী চালার ব্যবস্থা করেন, অথবা বাতিগুলি স্থায়ীভাবে বন্ধ করেন। তাতে আমরা প্রতি মাসে 32 লক্ষ টাকার মতন সেভ করতে পারবো। আমি এই কথাগুলি এই জন্য বললাম যে আইনের শাসন যদি সঠিকভাবে প্রয়োগ না করতে পারি, এবং আমার প্রধানমন্ত্রী প্রায়ই বলে যে এই ঘটনাগুলি কেন ঘটলো, আমি প্রধানমন্ত্রীর কাছে করজোরে নিবেদন করছি এই শব্দটি ব্যবহার না করে এখন থেকে আপনি এটি বলেন, এই কাজ যাদের কারণে হয়েছে তাদেরকে এখনই ধরে বেঁধে নিয়ে এসে পানিশমেন্ট দাও। দ্যাট শুড বি দ্য ওয়ে। কেন হয়েছে, কি হয়েছে, আর তদন্ত স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে। আগামী 50 বছর বাংলাদেশে কোনো তদন্তের দরকার নাই, ধরতে হবে, বিচার করতে হবে। তদন্ত ইজ নাথিং বাট ললিপপ টু স্টপ ইওর মাউথ। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যদি আমরা এই কাজগুলি না করতে পারি, তাহলে আমরা কিন্তু এগুলিতে বের হতে পারবো না। আরেকটা প্রশ্ন আমি প্রায়ই এখন করে থাকি যে আচ্ছা, একটি সন্তান যদি অসুস্থ হয়, মৃত্যু শয্যায় চলে যায়, হসপিটালের ডাক্তাররা একটি মেডিকেল বোর্ড করে, আপনারা কি মনে করেন যে ওই মেডিকেল বোর্ডে ছেলের বাপ, মা, ভাই তারাই জয়েন করে, নাকি জ্ঞানী গুণী ডাক্তাররা জয়েন করে? আমরা সরকারের শক্তিশালী প্রতিষ্ঠান, শক্তিশালী কমিটি তো গঠন করা হয়েছে, সেখানে কে আছে? যিনি মাদকদ্রব্য ধরার সেক্রেটারি ছিলেন, ওনাকে বদলি করে নিয়ে আসা হয়েছে, উনি হয়ে গেলেন রোডস অ্যান্ড হাইওয়েজ এর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। অমুক নিয়ে আসলেন, তাকে ওইখানে বসিয়ে দেওয়া হলো, যার সাথে ওই কাজটির কোনো সম্পর্ক নাই। এই ফায়ার অগ্নি নির্বাপন নিয়ে এবং এগুলির কার্যক্রম নিয়েও আমরা এই একই জিনিস দেখব, মন্ত্রীকে বসানো হবে, অমুককে বসানো হবে। তাই যদি হয় তাহলে প্রত্যেক মেডিকেল বোর্ডে সব সন্তানের বাবা মাকে প্রধান কর্মকর্তা করে মেডিকেল বোর্ড বসানো দরকার। এই জায়গাগুলি থেকে বের হয়ে আসতে হবে। আর এর সাথে একটি কথা আমি পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের সন্তানরা এখন বিশ্ব মানে পৌঁছে গেছে। সারা পৃথিবীতে উচ্চ শিক্ষিত জ্ঞানী ব্যক্তি যারা, ঠিক সেই স্ট্যান্ডার্ডের বাংলাদেশে মানুষ রয়েছে। তাদেরকে ব্যবহার করেন, তাদের কাজ দিয়ে বাংলাদেশকে এইসব দুরবস্থা থেকে বের করে নিয়ে আসেন। এখনই সময়, যদি আমরা এই কাজ না করতে পারি, এবং কোনো তদন্তর প্রয়োজন নাই, কাগজে কলমে লেখা আছে চোর চুরি করিলে ধরিতে হইবে,
সন্ত্রাসী গুলি করিলে তাকে গুলি করিয়া মারিতে হইবে। যদি এইটি আইন হয় তাহলে তদন্তের কোনো দরকার নাই। কালকে সকালবেলা এই প্রত্যেকটা বিল্ডিং চেক করা হোক, সাথে সাথে তালা দেওয়া হোক। যদি পুরান ঢাকায় বিদ্যুৎ সংযোগ কাটা যায়, পুরান ঢাকায় যদি পানির সংযোগ কাটা যায়, পুরান ঢাকায় যদি গ্যাসের কানেকশন কাটা যায়, আমি দেখতে চাই এইখানে আগামীকাল থেকে এই কাজ করা হচ্ছে কিনা। মানে কি বলে কামাল আতাতুর্ক রোডের 80% ভবনের সমস্ত সংযোগ আগামীকালই কাটতে হবে। নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো স্থপতি মোবাশ্বের হোসেন। এবার একটু যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার, আপনার কাছে একটু যদি জানতে চাই যে আপনার আসলে মতামতটি এই বিষয়ে। ধন্যবাদ। অনেকগুলো কথা আসলো এখানে। আমরা আসলে এই তদন্ত কমিটির যে বিষয়টা, আসলে তদন্ত বলতে আসলে কিচ্ছু না, এগুলো আইওয়াশ টাইপ অনেকটা। এবং যারা জড়িত আজকে কিন্তু এই ঘটনার তদন্ত কমিটি এরই মধ্যে ফায়ার না, সার্ভিসের কিন্তু তদন্ত কমিটি দেখবেন যারা জড়িত তাদেরকে কোনোভাবে আবার তদন্তের মধ্যে আনা হয়, আলটিমেট কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না। এবং তদন্ত করার উদ্দেশ্য একটাই, এবং যারা যারা এক্সপার্ট এই ক্ষেত্রে তাদের কিন্তু অন্তর্ভুক্ত করা হয় না। এবং পাশাপাশি তদন্তের যে রিপোর্টটা আসে এটা আসলে প্রকাশ করা হয় না, যে আসলে এর মাধ্যমে কি আসলো, ভবিষ্যতে আমরা কি দিক নির্দেশনা থাকবে এবং কি কি সমাধান হবে, এই ঘটনা পুনরাবৃত্তি হবে না এই ধরনের। তবে প্রতিটা বিল্ডিং করার জন্য ইথিক্স, কোড অফ ইথিক্স যেটা আছে, এটা আসলে কেউ মেনটেন করা চলে না। এবং এই ক্ষেত্রে যেহেতু জবাবদিহিতা নাই, না থাকার কারণে কিন্তু বিষয়গুলো দিন দিন কিন্তু আসলে আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। আপনাকে একটা জিনিস একটু জানাই, পৃথিবীর ভিতরে সম্ভবত বাংলাদেশ ইজ অনলি দ্য কান্ট্রি যার বিল্ডিং কোড ইজ এ ল। অন্য জায়গায় এথিক্স হিসাবে কাজ হয়, আর বাংলাদেশে আইন হিসাবে পাশ করানো হয়েছে, যে আইনকে আমরা প্রত্যেক দিন বৃদ্ধাঙ্গুল দেখাই। যে আইনটাকে যদি ম্যানেজ করা যায়, তা আইনটা তো কেউ মানতেও চায় না, সহজে ম্যানেজেবল। কিন্তু বিশেষ করে যে রাজুকের কথা বললেন, এমনকি সেম ভাবে কিন্তু বিআরটিকেও বলা হয়, মানে আইন মানানোর জন্য আসলে আমরা কি করতে পারি? আইন মানানোর জন্য তো আমাদের তো কোনো মানে কি বলবো, কোনো মানে অতীতের কোনো রেকর্ড নাই যে আইন ভঙ্গ করার পর তার পানিশমেন্ট, ল্যাক অফ পানিশমেন্ট, মানে আমাদের তো এনফোর্সমেন্টটা পুরোপুরি প্রয়োগ হয় না, যে কারণে আইনটা সবাই অ্যাভয়েডিং করতে চায়। আর আইন যার দায়িত্ব আইন ধরা, উনি স্বয়ং আইন মানেন না। তো আমি তো প্রমাণ দিলাম যে আমাকে প্রত্যেকদিন সকালবেলা আইন ভাঙতে শেখায় বাংলাদেশের পুলিশের ট্রাফিক পুলিশ, প্রতিদিন প্রতিনিয়ত। কেউ এটার বিচার করেছে? আমাদের কালচারটা কিন্তু আইন ভঙ্গ করার কালচার, যে আইনটা ভঙ্গ করবে সে কিন্তু নিজে ভাবা এবং অন্য তাকে ভাবা দেবে। আইনটা ভঙ্গ করার জন্য অনেকে হেল্প করে কিন্তু, এবং সুপারিশ, বিভিন্ন ধরনের প্রক্রিয়া, তখন মানে যে কোনোভাবে হোক এটা আসলে কার্যকর হয় না। তো এই সমস্ত বিষয়গুলোর পিছনে, এবং আমাদের যে এই যে বিভিন্ন রাস্তাঘাট যে প্ল্যানিং, আসলে কিন্তু কেউ মানে না কিন্তু কোনো কিছুই। এই যে পার্কিং কথা আসলো, আপনি গাড়ি কেনার অনুমতি সরকার দিবে, আপনি রাস্তায় পার্কিং করবেন, পুলিশ আসবে আপনাকে ফাইন করে দিবে এবং ছবি তোলার মাধ্যমে ফাইন করে দিবে। তো এটা তো কোনো একটা অদ্ভুত একটা আচরণ কিন্তু, মানে আপনি পারমিশন দিলেন, এই পার্কিং এর ফেসিলিটিস নাই, আবার গাড়ি পার্কিং করবে, সাথে সাথে আপনার ফাইন হবে। তো এটা তো একটা অরাজকতা, এটা বিশৃঙ্খল অবস্থা। যেখানে কোনো প্ল্যানিং নাই, পরিকল্পনা নাই, এই জায়গায় তো সব কিছুই বিশৃঙ্খলার মধ্যে আসবে। তো এই ক্ষেত্রে যতদূর সম্ভব, যতটুকু আইন আছে, এই আইনটা কার্যকর করা, যদি বাস্তবায়ন না হয় যারা যারা দায়ী তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। আনলেই কিন্তু ভবিষ্যতে এইগুলোর পুনরাবৃত্তি হবে না। তা আমরা শাস্তির নিদর্শনও কিন্তু পাই নাই। এর মধ্যে আসলে সেরকম কিছু দেখা যায়নি আপনি বলছেন। আপনি স্থপতি মোবাশ্বের হোসেন, আপনার কাছে আবারও ফিরতে চাই। আপনার কাছে যে প্রশ্নটি আমরা করতে চাই এই মুহূর্তে, যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে তদন্ত কমিটি গঠন হয়, যেটি বলছিলাম আসলে, তারপরে লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম কিছু ব্যবস্থাপনার কথা বলা হয়। সেইভাবে কাজ করার ক্ষেত্রে ঝাঁপিয়ে না পড়ে ঠান্ডা মাথায় যদি আমরা আসলে সামনের দিকে তাকাতে পারি, সামনে আসলে কি করণীয়, এই দুর্ঘটনা রোধে কি করতে পারি, সেগুলো যদি চিন্তা করা হয়, সেটি নিয়ে কি বলবেন? আমি তদন্ত কমিটির ধারাবাহিকতা একটুখানি বলে নেই, যে এই যে সম্প্রতি যে কেমিক্যালের জন্য পুরান ঢাকায় যে আগুন লাগলো, তার 8-9 বছর 10 বছর আগে আরেকটি আগুন লেগেছিল, এবং সেখানে শক্তিশালী একটি কমিটি করা হয়েছিল, এবং ওই কমিটিটি নির্ধারিত পদ্ধতি বলে দিয়েছিল কিভাবে কি করতে হবে, কোথায় কি করতে হবে, এবং মালিক পক্ষ সেগুলি মেনে নিয়েছিল। যে কথাটা আমি জোর দিয়ে বলতে চাই, যে কথাটা উচ্চারিত হয় না, মালিক পক্ষের সামনে বসেছি, এবং যিনি এই কমিটির চেয়ারম্যান ছিলেন মালিকদেরকে কনভিন্স করানোর জন্য, জেনারেল নাইম, ফায়ার ব্রিগেডের তৎকালীন ডিজি, ওনার মুখ থেকে শোনা,
তারপরেও এই কাজটি কেন বাস্তবায়ন হয় নাই? কার স্বার্থ উদ্ধারের জন্য বাস্তবায়ন হয় নাই? কই মাননীয় প্রধানমন্ত্রী আবার তদন্ত কমিটি করতে বললেন, কঠোর ব্যবস্থা নিতে বললেন। আমি তো আবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরহাত করব, কেন, কি কারণে, কাদের স্বার্থে এবং কারা এটি বাস্তবায়ন করে নাই তাদেরকে ধরে এসে বিচার করতে হবে। আমরা যদি যুদ্ধ অপরাধীদের 40 বছর আগের 45 বছর আগের যুদ্ধ অপরাধীকে ধরে নিয়ে এসে বিচার করতে পারি, তাহলে এই যে মানুষ হত্যার ঘটনার সাথে যারা দায়ী তাদের বিচার কেন করতে পারি না? কোথায় আমাদের ভীতি, কোথায় আমাদের স্বার্থ, এই জিনিসটি জানতে হবে। আর বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত কত তদন্ত হয়েছে এটির একটি তদন্ত হওয়া উচিত, এবং কোন কোন তদন্ত বাস্তবায়িত হয়েছে, কোন কোন তদন্ত বাস্তবায়ন হয় নাই। আমার ধারণা তাতে বোধহয় 40-50টা ডিকশনারি তৈরি করতে হবে। যদি এই ধরনের হাস্যস্কর ঘটনা ঘটতে থাকে, আমি এটার নাম দিয়েছি তদন্ত কমিটি মানেই হলো ছোট বাচ্চা যেই কাঁদতে শুরু করবে তার মুখের ভিতরে একটি ললিপপ ঢুকায় দাও, তাহলে সে ললিপপ চুষতে থাকবে আর কাঁদবে না। আর তদন্ত কমিটি মানে হলো এরকম একটি ললিপপ, যাতে যাদের বিরুদ্ধে আমি তুমি আপনি কথা বলতে যাব তারা বলবে ভাই এখন তদন্ত চলছে, কোনো কথা বলা যাবে না, একমাত্র তদন্ত কমিটির সামনেই বলতে হবে। এইটার মানে হচ্ছে তদন্ত কমিটি মানেই হচ্ছে ক্রিমিনালকে বাঁচানোর জন্য, আমি আবারও জোর গলায় বলি, ক্রিমিনালদেরকে বাঁচানোর জন্য তদন্ত কমিটি ইজ এ টুল মেড বাই গভর্নমেন্ট, সাপোর্টেড বাই গভর্নমেন্ট। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর পরিষ্কারভাবে প্রত্যেকটি মানুষকে জানতে হবে বাংলাদেশের জন্য এখন আমার বিদেশের কোনো এক্সপার্টের দরকার নাই, বিকজ বাংলাদেশের সন্তানরা 71 পরবর্তী যারা জন্ম নিয়েছে, দে আর দ্য বিগেস্ট বেস্ট মুক্তিযোদ্ধা অফ দিস কান্ট্রি। তারা সারা পৃথিবীতে তাদের মেধা ব্যবহার করছে। শুধুমাত্র দুঃখজনক দিক হলো এই মানুষগুলিকে আমরা কিছুতেই পিক আপ করতে চাই না। যে লোক আলু পটলের ব্যবসা করেছে তাকে আমি নিয়ে যে বসাই দেই রেলওয়ের উন্নয়নের জন্য, হাউ কাম? যিনি এগ্রিকালচার নিয়ে বছরের পর বছর কাজ করেছেন তাকে আমি বসাই দেই চোর পুলিশ ধরার জন্য। সঠিক মানুষটিকে আসলে সঠিক জায়গায় বসানো হচ্ছে না, যেটা আপনার তার মানে তো এটাই ইচ্ছাকৃত। প্রতিটি ক্ষেত্রেই আমরা এই জিনিস দেখতে পাই, প্রতিটি ক্ষেত্রেই, যে কারণে কোনোটাই সম্পন্ন হয় না। আরেকটা জিনিস, কঠোর হতে হবে সরকারকে। সরকারি দলের কেউ অন্যায় করলে তার নিস্তার নাই, বাইরের কেউ অন্যায় করলে তাকে ছেড়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রী সব যখন আপনার উপরই নির্ভর করে, সব কিছুর ব্যাপারে বলা হয় প্রধানমন্ত্রীর নির্দেশ। আমি আপনার কাছে এই নির্দেশটি চাই যে দলের কোনো লোক অন্যায় করলে তাকে ধরতে হবে, তাকে পানিশমেন্ট দিতে পারলে পুলিশকে রিওয়ার্ড দেন। যদি এই কাজটি আমরা করতে পারি তাহলে আমরা মনে করি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদেরকে সত্যিকার অর্থে দেশের সত্যিকার নাগরিক হিসাবে তৈরি করতে পারবো। নিশ্চয়ই। আমরা একটু আমাদের ঢাকা মেডিকেলে যেতে চাই, সেখানে আছে আমাদের সহকর্মী আরিফ হোসেন, তার সাথে একটু কথা বলে নিতে চাই। আরিফ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আরিফ, আরিফ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? যেই জিনিসটি আসলে জানার চেষ্টা করছি বা জানতে চাইছি আপনার কাছে, ঢাকা মেডিকেলে এরই মধ্যে আরো হতাহতের সংখ্যা বেড়েছে কিনা বা মৃতের সংখ্যা বেড়েছে কিনা, আপনি যদি আমাদের সর্বশেষ আপডেট জানান। আমরা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। আপনি জানেন বনানীর দুর্ঘটনার পর এখানে দুটি লাশ নিয়ে আসা হয়েছে। এছাড়া হলো গিয়ে 8 জন ব্যক্তিকে যারা আহত অবস্থায় এখানে এসছেন, এর মধ্যে 5 জন বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন এবং বাকি 3 জন কিন্তু রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যারা বিভিন্নভাবে স্মোকে, এবং যেই 2 জন মারা গিয়েছে তার মধ্যে একজন তমাল, আরেকজন রুমকি। তমালের কিন্তু 90%ই পুড়ে গিয়েছিল শরীরের, এবং তমালের আত্মীয় স্বজন বার্ন ইউনিটে রয়েছেন, তারা এখানে এসছেন এবং তারা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন যাতে তমালের লাশটি তারা আজকেরই বাসায় নিয়ে যেতে পারেন এ বিষয়ে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা এখানে ভিড় করেছে এবং বিভিন্ন মানুষ যাদের আত্মীয় স্বজন ওই হাসপাতালের মধ্যে ছিলেন, দুঃখিত, ওই অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে ছিলেন, তারাও কিন্তু এখানে এসছেন তাদের স্বজনদের শনাক্ত করতে। কিন্তু
অধিকাংশ পার্সনই এখানে একটা অনুসন্ধান কেন্দ্র কিন্তু খোলা হয়েছে, যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের শনাক্ত করার জন্য, তাদের নাম বা তাদের ঠিকানা, এছাড়া হলো যে বিভিন্ন ধরনের লোকজন যারা এসছেন আত্মীয় স্বজন, তারা কিন্তু তাদের স্বজনদের খুঁজছেন এবং চেষ্টা করছেন কোনোভাবে তাদের স্বজনদের পাওয়া যায় কিনা। আমরা এছাড়া এখানে যেই দৃশ্যটি দেখতে পেয়েছি, হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বেশ অ্যাক্টিভ এবং তারা দ্রুত বনানীর দুর্ঘটনা থেকে যদি কোনো রোগী আসছেন তাকে খুবই সুন্দরভাবে রিসিভ করছেন এবং খুব দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। এছাড়া আমরা এখানে বার্ন ইউনিটের সামন্ত লালের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন যে এখানে যেই 5 জন রোগী ভর্তি রয়েছেন তাদের 3 জনের কিন্তু অধিকাংশ পার্সনই কিন্তু তাদের স্মোকে, অর্থাৎ ধোঁয়ার যে কুণ্ডলী এর ভেতরে ছিলেন, সেই ধোঁয়ার কুণ্ডলীর কারণে শ্বাস প্রশ্বাস জনিত জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর এই দিকটায় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন, যদিও তাদেরকে তিনি আশঙ্কা মুক্তই বলেছেন। এই ছিল আসলে। ধন্যবাদ আরিফ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকেন ঢাকা মেডিকেলে, আপনার কাছে আবারও হয়তো আমাদের আসতে হবে পরবর্তী খবরাখবর জানার জন্য। আমাদের অতিথিদের সাথেও আমরা কথা বলবো দর্শক, কিন্তু একটা বিরতির পর নিচ্ছি একটা বিরতি। এক্সট্রায় ফিরে এলাম। আজকে আমাদের যে বিষয় মৃত্যু ফাঁদ নাম রেখেছি আমরা, একটু আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমনের কাছে আবারও যেতে চাই আমি। ইমরান হোসেন সুমন, আপনার সাথে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আপনারা আসলে প্রত্যক্ষদর্শী হিসাবে আসলে সেখানে কি কি দেখেছেন। আবার আপনার কাছেই ফেরত আসলাম। এই যে আমরা কথা বলছিলাম যে আসলে ভবন মালিককে বারবার সতর্ক করা হয়েছিল এই অগ্নিকাণ্ড যাতে না ঘটে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য, সেক্ষেত্রে তারা সেই ব্যবস্থাটা নেয়নি। এই সতর্ক করার পরও ব্যবস্থা কেন নেওয়া হলো না? আপনারা ওখানে থেকেছেন, অনেকের সাথে কথা বলেছেন, আসলে বিষয়গুলো সম্পর্কে নিশ্চয়ই কিছুটা জানতে পেরেছেন। দেখুন, ভবন মালিকরা মানে যেহেতু বনানী কামাল আতাতুর্ক এভিনিউর এই সড়কটিতে যেসব ভবনগুলো রয়েছে অধিকাংশই বহুতল ভবন। আজকে যে ভবনটিতে আগুন লেগেছে এর আশপাশের ভবনগুলো কিন্তু প্রায় 24 তলা করে একটা ভবন, এবং এখানে যে আগুন লাগার পর কোনো মানুষ বের হয়ে আসবেন তার কিন্তু কোনো উপায় নাই। আপনি তো আগুন লাগার পরে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা প্রাথমিকভাবে থাকতে হবে, সেটি তো নেই অধিকাংশ এই কয়েকটি ভবনের। আমরা যেটা এফআর টাওয়ার, আওয়াল টাওয়ার এবং আহমেদ টাওয়ার, আপনি এবং যে লিফটগুলো রয়েছে এগুলো খুবই আমি আহমেদ টাওয়ারে কয়েকদিন আগেও ভবনে একটি অফিসে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে ওঠা এবং নামার সময় লিফটে যে ধরনের শব্দ হয় মানুষ এমনিতেই আতঙ্ক হবে, এবং আগুন লাগার পর যে হুড়োহুড়ি ঘটে এবং তাৎক্ষণিকভাবে যেটি প্রবাসী ভাই বললেন যে 10 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে না আনার ফল, 10 মিনিট কেন, আজকে তো প্রায় মানে অনেক সময় চলে যাওয়ার পরে কিন্তু এই 10 মিনিট ছড়িয়ে গেছে, বহু 10 মিনিট পার হয়ে গেছে। আর ভবন মালিকরা যেটি করেন তারা 1 ইঞ্চি জায়গাও ছাড় দেন না, যার ফলে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটতেই থাকে। তারা হয়তো মনে করেন যে এখানে হয়তো কখনো আগুন লাগবে না, কিন্তু ভিতরে অনেক ধরনের আগুনের। ইমরান হোসেন সুমন, আপনাকে স্থপতি মোবাশ্বের হোসেন একটি প্রশ্ন করতে চাচ্ছেন। জি প্লিজ। ইমরান, তোমার কাছে একটা জিনিস শুধু জানতে চাচ্ছি, এই যে বাড়ির মালিকরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আইন অমান্য করে এই ভবনগুলিতে থাকলো, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? একটি এলাকায় একজন চোর বছর পর বছর চুরি করে যাচ্ছে এবং কেউ কিছু বলতে পারতেছে না, খালি বলতেছে ও চোর। তো তাহলে কি আমি পুলিশকে দায়ী করব কি করব না? তাহলে এই ক্ষেত্রে যারা এই চিঠি ইস্যু করেছে, যাদের দেখার কথা, তারা কি ব্যবস্থা নিয়েছেন? আইনগতভাবে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আরেকটা প্রশ্ন, এই যে কয়দিন আগে পুরান ঢাকা আগুন লাগার পরে আমার 2 মেয়র সব ইলেকট্রিসিটি, পানি, গ্যাস কেটে দিয়েছেন, ওনারা কি বলেছেন যে আগামীকাল থেকে এখানকার বেআইনি ভবনগুলিতে বিদ্যুৎ সংযোগ, টেলিফোন সংযোগ, গ্যাস সংযোগ কাটবেন কি কাটবেন না? এই প্রশ্নটি তোমার কাছে আমার জানার আছে। এটি একটি প্রত্যাশিত প্রশ্ন। হয়তো এই যে ভবনগুলোর কথা আমরা বলছি, যেখানে মানুষ মানে অল্প একটু জায়গাও নেই, আধা ফুট জায়গাও নেই, একটির সঙ্গে একটি এমনভাবে লাগানো, এবং যে জায়গা ছাড়তে হবে সেই জায়গা কিন্তু তারা ছাড়েননি, এবং এগুলো যে সময় বরাদ্দ দেওয়া হয়েছিল রাজুক কিংবা ডিআইটি,
তারা কিন্তু তাদের নিশ্চয়ই নিয়মের মধ্যে ছিল যে আপনি এতটুকুর মধ্যে ভবন করতে পারবেন এবং কিছু জায়গা আপনাকে ফাঁকা রাখতে হবে। এই ভবন মালিকরা সেটি করেননি। এটি কিন্তু ফায়ার সার্ভিস এবং অন্যান্য যেসব সংস্থাগুলো রয়েছে তারা নিশ্চিত করেছেন। এবং চিঠি দেওয়ার পরে যে ব্যবস্থা নেওয়ার প্রশ্নটি আসছে, আসলে ফায়ার সার্ভিসের তরফ থেকে বলা হয়েছে যে আপনারা এখানে ফায়ার স্প্রিংলারগুলো রাখবেন, অন্যান্য যন্ত্রপাতিগুলো রাখবেন যাতে করে আগুন লাগার পরে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু মালিকরা তো আসলে সেদিকে মানে আগান না। তারা হয়তো মনে করছেন যে একটা চিঠি দিয়েছে ফায়ার সার্ভিস, যাক না একটু ব্যবস্থা নেই। কিন্তু আমাদের আইনের দুর্বলতা আছে। আপনি তাৎক্ষণিকভাবেই একজন আইন না মানলে তাকে কিন্তু ধরেই আপনি জেল দিয়ে দিতে পারেন না, তখন কিন্তু আবার ব্যবসায়ীরা একসঙ্গে হয়ে রাস্তায় নামবেন। এবং পুলিশের কথা আসছে, পুলিশ কিন্তু এই যে ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে কি থাকবে না, এটি কিন্তু ফায়ার সার্ভিস এবং ভবন যারা অনুমোদনের জন্য দিয়েছেন রাজুকের কিন্তু অনেক দায়িত্ব আছে। এবং এই বড় বড় ভবনগুলো যে সেখানে গড়ে উঠছে এবং দিনের পর দিন বছরের পর বছর যে তারা চালিয়ে যাচ্ছে তাদের কাজ কারবার, তারা ভাড়া দিচ্ছেন, অনেক বহু টাকা ভাড়া পাচ্ছেন, কিন্তু তারা আসলে মানুষের জীবনের নিরাপত্তাটুকু দেখছেন না। এই নিরাপত্তা না দেখার ফলে কিন্তু আজকের এই দুর্ঘটনা। ইমরান হোসেন সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু চট্টগ্রাম স্টুডিওতে যেতে চাই। সেখানে আছেন মোজাম্মেল হক চৌধুরী, তিনি মহাসচিব যাত্রী কল্যাণ সমিতি। তার সাথে কেন যুক্ত হতে চাই সেটি একটু আমরা বলে নিতে চাই, কারণ আমরা কিন্তু বলছিলাম যে আসলে সড়ক দুর্ঘটনার কথা। আজকে এক দিনেই আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে 23 জন কমপক্ষে মারা গেছেন। 5 বছরে সড়কে প্রাণ ঝরেছে। আমরা দেখেছি একটি সমীক্ষায়, আপনাদেরই সমীক্ষায়, যে 4771 শিক্ষার্থী 5 বছরে যত মানুষ মারা গেছে তার 12.5% শিক্ষার্থী মারা গেছে। এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের তরফ থেকে করণীয় কি বলবেন? আসলে কিভাবে এই মৃত্যুর মিছিল আমরা কমাতে পারি? আপনাদের তরফ থেকে প্রচেষ্টাগুলো কি কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সড়ক দুর্ঘটনা বাংলাদেশে যে পরিমাণ ঘটছে এবং কিভাবে ঘটছে, এরা সংবাদপত্র এবং আপনাদের টেলিভিশন মাধ্যমে বা ডিজিটাল গণমাধ্যমে যে তথ্যপাত্র আছে এগুলোকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, একত্রিত করার চেষ্টা করি এবং এটা প্রতি বছর একটা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রকাশ করে এটা সরকার সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করি, যাতে করে একটা সমাধানের জায়গায় পৌঁছানো যায়। এখন আমরা যেটা দেখেছি আজকের প্রথম আলোতে যে রিপোর্টটি হয়েছে, আপনি দেখেছেন, এটা আমাদের যাত্রী কল্যাণ সমিতির একটা প্রতিবেদন। আসলে আমরা দেখি এখানে আসলে কোন কোন পেশার লোকজনগুলো আহত হয়, যে সমস্ত মানুষগুলো আহত হয়, নিহত হয়, যাদের পরিচয়টা সংবাদপত্রে পাওয়া যায় তাদেরকে শুধুমাত্র আমরা এখানে সন্নিবেশন করতে পারি, এগুলো কিনে আমরা নিয়ে আসি। তার মধ্যে দেখা গেছে গত বছর যে পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছে তার প্রায় 12%ই শিক্ষার্থী। আসলে এটা কেন? এটা আমরা যখন কয়েকটা ঘটনা বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি আসলে যখনই সড়ক ব্যবহারের যে পিক আওয়ার, এই পিক আওয়ারে আমরা দেখি ছাত্রছাত্রীরা বেশি রাস্তায় বের হয়, যেমন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ে তাদের মুভমেন্টটা হয়। 2 নাম্বার হয় তারা মোবাইল ফোন, হেডফোন কানে লাগিয়ে রাস্তা পারাপার হয়, মোবাইল ফোন হেডফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠতে গিয়ে আক্রান্ত হয়, অথবা মোবাইল ফোন হেডফোন কানে লাগিয়ে তারা রেল লাইন পার হতে গিয়ে রেলে কাটা পড়ছে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা বেশি লক্ষ্য করছি। এবং আমরা আরও যেটা লক্ষ্য করছি, যে সমস্ত কর্মক্ষম জনগোষ্ঠী যারা বিভিন্ন কাজে, পেশাগত কাজে ঘর থেকে বের হয়, যাদের বয়স আমরা দেখি 18 থেকে 41-এর মধ্যে, তাদের সংখ্যাই কিন্তু অনেক বেশি। এই বিষয়টি আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশের কাতারে যেভাবে নিয়ে যেতে চাই, এখানে একটা হুঁচট খাচ্ছে বলে আমরা মনে করি। সে কারণে আমরা এই বিষয়গুলো সরকারের মনোযোগ আকর্ষণের চেষ্টা করি। আপনি দেখেছেন আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এখানে 26 জনের মতো মানুষ মারা গেছে, যেটা আপনাদের প্রতিবেদনে এসেছে। অথচ আমাদের যে মনিটরিং সেল, সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল, এই মনিটরিং সেলের কাছে তথ্য রয়েছে আজকের দিনে প্রায় 36 জনের বেশি শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এটা কিন্তু স্বাভাবিক ঘটনা, প্রতিদিনই এইভাবে কিন্তু মানুষ মারা যাচ্ছে। সড়ক আজকে দেখুন একটি অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটার কারণে এখানে হাজারো মানুষ জড়ো হয়েছে এবং সবকটি টেলিভিশন চ্যানেল, সবকটি গণমাধ্যমের আকর্ষণ কিন্তু বনানী কেন্দ্রিক ছিল এবং এই ভবন কেন্দ্রিক ছিল। এটি কিন্তু একটি বিচ্ছিন্ন ঘটনা, অথচ বাংলাদেশের সড়কে প্রতিদিন এই রকম বনানীর মতো একটি ঘটনা প্রতিদিনই ঘটে চলছে এবং প্রতিদিনই এই ধরনের প্রাণহানি ঘটছে, যেটাতে আমরা সরকার এবং সংশ্লিষ্ট যারা যে সমস্ত দায়িত্বশীল, আমাদের এখানে মোবাশ্বের স্যার আছেন, উনি বলেছেন, যথার্থই বলেছেন, আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে আমরা দায়িত্ববান বানাতে বারবার ব্যর্থ হচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য চট্টগ্রাম স্টুডিও থেকে। আমরা স্থপতি মোবাশ্বের হোসেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার, ইমরান হোসেন সুমন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আমাদের নিউজ আওয়ার এক্সট্রা। পরবর্তীতে পলিটিক্স প্লাস আছে, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে।